এখন আমি আছি রাজস্থানে, যেখানে ইতিহাস পরতে পরতে সাক্ষী রেখে গিয়েছে। সেই ইতিহাসের সাক্ষী রাজস্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি আছি জয়পুর। এই সেই আম্বার প্যালেস। সকাল প্রায় 10টা, আমরা জয়পুর রেলওয়ে স্টেশনে পৌঁছে গিয়েছি। আমাদের এখন একটা প্রয়োজন হোটেল, তাই আমরা এখন ট্যুরিস্ট পুলিশের সহযোগিতায় একটা হোটেল নিব। তাই তাদের অফিসে আমরা অপেক্ষা করছি। কিছুক্ষণের মধ্যেই ইনশাল্লাহ আমরা হোটেল পেয়ে যাব। ওয়েলকাম টু মাই নাদার ব্লগ। আজকে আমরা যাচ্ছি জয়পুর। জয়পুরে घूमेंगे 1000 में, प्राइवेट में घूमेंगे 1000 में, प्राइवेट कार में। हाँ, कार में से 2000 रुपए 1000 में घूमेंगे हम। আমরা এখন যাচ্ছি আমাদের হোটেলে। আজকে দিন আমরা আমরা আজকে থাকবো। যাচ্ছি আমাদের হোটেলে। আজকে থাকবে আমাদের জয়পুরের সব ব্লগ। জয়পুরের সব খাবার। आप क्या कर रहे हो? वो भी सर अपने जानकारी से आपको बोल दूंगा, एक रेट बोलूंगा। आपको चलना तो ठीक है, कॉल कर लेना, नहीं तो कोई मत चलना। 1200 रुपए लग जाएंगे आपके। हाँ। लग जाएंगे भाई, हम बोल दिया 700 रुपया जैसा देखिए, ऐसा इतना मेंटेन किया जाए। वो भी सर अपने क्या दोस्त है, इस वजह से आपको लेके जा रहा हूँ। सर ने बोले उनको घूमना है, इस वजह से। ठीक है, बस मत लो, होटल छोड़ दो, देखते हैं। रात 1100 रुपये दोगे तो मैं आ जाऊंगा। नहीं देख लो, नहीं सर आपके लिए बताया उसे 1100 रुपये नहीं लो, 200 से कम जाती नहीं हम। भाई तुम 2000 में जाओ, 5000 में जाओ, मेरा तो कोई बात नहीं है। मेरा कितने में जाना है ये देखना है हम। सर इतना मेंटेन चाहिए, इतना तेल खाइए, ये गाड़ी पार्किंग लगी, मेरे को बचेगा क्या फिर? मेरे को भी 200 तो बचना चाहिए ना, इतने में नहीं बचेगा क्या फायदा फिर? ড্রাইভার হচ্ছে সবকিছু নিয়ে মানে বলছি স্পট গুলো ঘোরানোর জন্য দাম দর চলতেছে। 2000 চাইছে, তারপরে चलो 1000 रुपये डन, जब तो मैं आ जाऊंगा। 1000 रुपये बंद हो गया, नहीं जाएंगे बोल देना। अच्छा 1000 रुपये आपके लिए। আমরা আমাদের পর্যটন হোটেলে পৌঁছে গিয়েছি। এখানে প্রতি রাত আপনার এক রুমের ভাড়া নেবে 2100 রুপি। মোটামুটি কম খরচে এবং রিজনেবল প্রাইজেই কিন্তু রুমটা আমরা পেয়ে গিয়েছি। এবং আমি হোটেলটা ঘুরিয়ে দেখাচ্ছি। হোটেলটা মোটামুটি এন্ট্রান্সে অনেক সুন্দর লেগেছে, আপনাদেরও ভালো লাগবে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে হোটেলটা অনেক বড় এবং অনেক বড় এরিয়া নিয়ে হোটেলটা, পর্যটন হোটেল। এগুলো হচ্ছে লবি। এটা হচ্ছে হোটেল, পর্যটন হোটেল। সুইমিং পুল আছে এখানে? এখনো জানি না, দেখবো। হোটেলের ওয়ালের ছবিগুলো আসলেই অসাধারণ ছিল, যেগুলো হচ্ছে মেটাল এবং মাটির কারুকাজ করা। দেখতে আসলে অপূর্ব, চমৎকার নিদর্শন হিসাবে হোটেলকে আরো সুন্দর মোহিত করছিল। আমার কাছে অনেক পুরানো ইতিহাসের সাক্ষী। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ব্লগ হচ্ছে জয়পুর। জয়পুরে এখন আমরা যাচ্ছি আম্বারপুরে। আমাদের ট্রেন থেকে নামার পরে আমাদের একটু রুম নিতে সবকিছু পিছিয়ে লেট হয়ে গেছে, এখন বাকি দেড়টায় যাচ্ছে আম্বারপুরে। জানি না কতটুকু জয়পুর কভার করতে পারবো। কাল সকালে আছে আমাদের 8টার ট্রেনে আগ্রা। তো আজকে দেখি দুইটা প্লেস, যে দুইটা সবচেয়ে জয়পুরের ভালো, এর আগেও আমি এসেছিলাম জয়পুরে, যে প্লেস দুইটা খুবই সুন্দর, সে প্লেস দুটা আগে ভিজিট করবো। তারপরে যদি টাইম থাকে আমরা অন্য জায়গায় যাব। এটা হচ্ছে জয়পুর সিটি। জয়পুর হচ্ছে রাজস্থানের রাজধানী। তোমাকে দেখাচ্ছি, তুমি তো কথা বলতে পারো না। কথা বলি কি হবে, দেখতে হবে চোখের দিন, তাই তাই না? আইয়ান দুষ্টামি করে না।
আমরা পৌঁছে গিয়েছি আম্বার ফোর্টে। সেই আম্বার ফোর্ট আজনবী সিনেমার শুটিং এখানে হয়েছিল। এর আগেও একবার এসেছিলাম, তখন আমার ছেলে ছোট ছিল। এখন 2 ছেলেকে নিয়েই আবার দেখাতে এসেছি আম্বার প্যালেস। আম্বার প্যালেস, এটা হচ্ছে আম্বার ফোর্টে ওঠার রাস্তা। এই রাস্তা দিয়েই এখন আমরা আম্বার ফোর্টের ভিতরে যাব। নিখুঁত কারুকার্য এবং ঐতিহ্যমণ্ডিত জয়পুরের বিখ্যাত অম্বর দুর্গ, যা কিনা আমের দুর্গ নামেও পরিচিত, ইতিহাসের এমনই এক সাক্ষী। দীর্ঘ সুড়ঙ্গ পথে এই দুর্গ থেকে অন্যত্র পালানোর ব্যবস্থাও ছিল। জয়পুরের আরেকটি নাম আছে, এই নামটির নাম হচ্ছে পিঙ্ক সিটি। পিঙ্ক সিটি হচ্ছে এই কারণেই এখানে যত বিল্ডিং আপনি দেখতে পারবেন সবই কিন্তু পিঙ্ক কালারের। দেখতে আসলেই গোলাপি শহর, দেখতেই গোলাপের মতো। আমি এখন মেন গেটের এন্ট্রান্স দিয়ে ঢুকছি। এখানকার গেটগুলো এত বড় বড় কারণ এখানে তখনকার সময়ে হাতি অনেক ব্যবহৃত হতো। তখনকার রাজারা বেশিরভাগ হাতিতে চড়ে ভ্রমণ করত। এর জন্যই তাদের এই গেটগুলো হাতি ঢোকার মতো এত বড় বড় করে তৈরি করা হয়েছিল। এখন আমি আমের ফোর্ট নিয়ে কিছু কথা আপনাদের সামনে বলবো। গোলাপি শহর জয়পুরের 11 কিলোমিটার উত্তরে আরাবাবল্লী পর্বতের চিল্কা টিলা অংশের পর্বতে তৈরি করা হয়েছিল এই আমের ফোর্টটি। 1967 খ্রিস্টাব্দে চন্দ্রবংশের রাজা এলান সিংহ প্রথম দুর্গের স্থাপনা শুরু করেন। তারপর পুরানো স্থাপনার ওপর নতুন করে নির্মাণ শুরু করেন রাজা মানসিংহ। অনেকক্ষণ থেকে হাঁটছি, প্রায় প্রাসাদের কাছেই চলে এসেছি। এই প্রাসাদে আপনি যদি ঢুকতে চান আপনাকে অবশ্যই প্রবেশ মূল্য দিয়েই ঢুকতে হবে। ফরেনারদের জন্য আমাদের এশিয়া মহাদেশের জন্য 600 রুপি করে পার পার্সন নিয়েছিলেন। আবার ফিরে আসলাম আমের ফোর্ট নিয়ে। মানসিংহের ছেলে প্রথম জয়সিংহের হাত হয়ে 1727 সালে সাওয়াই জয়সিংহ রাজধানী অম্বর থেকে জয়পুরে স্থানান্তরিত করার পর দুর্গকে পূর্ণতা দেওয়ার কাজে হাত দিয়েছিলেন। স্থানীয়রা এলাকাবাসীরা বিশ্বাস করেন অম্বা মাতার নামে অম্বর দুর্গের নামকরণ করা হয়েছে। এই আমের ফোর্টের নামকরণ নিয়ে কিন্তু একটা বিতর্ক রয়েই গেছে। শিবের অন্য নাম অম্বিকেশ্বর অথবা অযোধ্যার রাজা অম্বরীশের নামেও দুর্গের নামকরণ করা হয়েছে বলে অনেকেই কিন্তু মনে করেন। দুর্গের ভেতর প্রচুর মন্দির রয়েছে নিখুঁত করে সাজানো বাগান। জয়পুর গেলেই দুর্গেই একদিন কেটে যায়। দুর্গের ঠিক পাশেই রয়েছে মাউতা হ্রদ। রোদ্রে মুখ কালো হয়ে গেছে। এই যে প্রাসাদ প্যালেস, কত সুন্দর কারুকার্য। 1562 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট আকবর এই আম্বার ফোর্ট আক্রমণ করেন। সন্ধি হিসাবে জয়পুরের শাসক ভরমলের কন্যা হরকাবাইয়ের সাথে মুঘল সম্রাট আকবরের বিবাহ সম্পন্ন করেন। হরকাবাইয়ের আরেকটি নাম হচ্ছে যোধাবাই।
এই ঘরটির নাম হচ্ছে দেওয়ানি আম, যেখানে রাজা সবসময় বসে বিচার আচার করতেন। রায়পুরের শাসক তার মেয়ে যোধাবাইকে সম্রাট আকবরের সাথে বিয়ে দিয়েছিলেন শুধুমাত্র রাজনৈতিক যেই দ্বন্দ্বগুলো ছিল সেগুলো মেটানোর প্রয়াস মাত্র। দুর্গের সর্বত্র দেয়ালেই সূক্ষ্ম নকশা এবং কারুকার্য চোখে পড়ে। দুর্গের মূল ফটকটিও রাজকীয় কারুকার্য সমৃদ্ধ। এই সেই রাজকীয় দরজা, যখন এই দরজা দিয়ে রাজা প্রবেশ করতেন আর উপরের জানালা দিয়ে রানী তখন ফুল ছিটাতো, তাকে স্বাগতম জানাতো। রাজার রুমে ঢোকার মেন দরজা অনেক সুন্দর কারুকাজ এবং পিটানো লোহার তৈরি। ছাদের ওপরে অনেক ধরনের কালারের নকশা করা, দেখতেই অপরূপ লাগছে। ওপরের এই কারুকাজকে বলা হয় ভেজিটেবল কালার। এখানে প্রহরীরা দাঁড়িয়ে থাকতেন রাজাকে স্বাগতম জানানোর জন্য। আমরা এখন আছি শীষমহলের সামনে। শীষমহলের কথা কিছু বলতে চাই। শীষমহলের মধ্যে একটি স্তম্ভে এমনভাবে নকশা খোদাই করা হয়েছে যে একদিক থেকে দেখলে নকশা এক এক রকমের মনে হয়। কখনো দুই প্রজাপতির মাঝে একটি ফুল, কখনো মাছের লেজ, কখনো পদ্ম, কখনো সিংহের লেজে লুকিয়ে থাকা গোখরো, আবার কখনো হাতির সুর বলে ভ্রম হয়ে থাকে। এখন আমি শীষমহলের ভিতরেই আছি। পুরা শীষমহলটা কাঁচ দিয়ে তৈরি করা। ওয়াল বলেন, ওপরে ছাদ বলেন, সব জায়গায় কাছে ঘেরা এবং অনেক সুন্দর নিখুঁত কারুকার্য করা। এবং শীষমহলের ভিতরে এতটাই ঠান্ডা, মানে বোঝাই যাচ্ছিল না যে এত গরম বাহিরে। শীষমহলের ওপরের যে কাজগুলো আপনি দেখছেন, এই কাজগুলো সবগুলো বেলজিয়াম থেকে আনা। এবং এই কাজগুলো যখন চাঁদের আলো, সূর্যের আলো এই কাচের ওপরে পড়ে, তখন অপরূপভাবে অন্য দিক থেকে এর প্রতিফলিত হয় এবং রিফ্লেক্ট দেয়। শীষমহলের ওয়ালের কারুকাজগুলো আপনাদের আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। সবগুলোই কিন্তু কাঁচ দিয়ে তৈরি করা ডিজাইন, আসলেই অপূর্ব। এখনকার সময়ে এইভাবে ডিজাইন করা আদৌ সম্ভব হবে না। আমের দুর্গের মোট 4টি ভাগ রয়েছে। প্রত্যেক দিকেই বিশালাকায় ফটক রয়েছে, যার মাথায় লেখা রয়েছে দুর্গের ইতিহাস। সূর্য স্তম্ভের দিক হয়ে উদ্যানে যাওয়া যায়। একসময় সৈন্যরা সেখানে কুচকাওয়াজও করতেন। সামনের যে গার্ডেনটি দেখছেন, এই গার্ডেনটির নাম হচ্ছে চারবাগ লেডিস গার্ডেন। এখন আমি যাচ্ছি দেওয়ানি খাস সুখ মন্দিরের দিকে, যেখানে রাজার পরিবার বসবাস করত।
এগুলো সবই শ্বেত পাথরের ওপরে কারুকার্য করা, সবগুলোই কিন্তু পাথর। আমরা এখন চ্যানেল দেখতে পাচ্ছি সবুজ কালারের, এর ভিতর দিয়ে ঠান্ডা পানি যেত গরমের সময়, যাতে রুম ঠান্ডা থাকতো। এবং পানির মধ্যে তারা সুগন্ধি দিয়ে দিত, পুরো রুম সুগন্ধি হয়ে যেত। ওপরে আপনারা দেখতে পাচ্ছেন 4টা বালা, এই বালার ভিতরে রানীরা দোল খেত। এখানে দোলনা ছিল, তারা দোলনায় দোল খেত এবং বাগানের সৌন্দর্য তারা উপভোগ করত। এবং শীষমহলে ওখানে রাজা বসতেন, ওইদিকে রাজা থাকতেন, আর এই দেওয়ানি ঘাসে রানীরা থাকতেন। আমরা এখন যাচ্ছি প্রাসাদের অন্দরমহলে আর একটু ঘুরে দেখার জন্য। আমার বাচ্চারা খুবই আনন্দ করছিল, তারা খুবই ছোটাছুটি করছিল, দৌড়াদৌড়ি করছিল। ভিতর থেকে এমনভাবে রাস্তা। এখন আমরা যেখানে যাচ্ছি সেখানে আজনবী সিনেমার শুটিং হয়েছিল, কারিনা কাপুর এবং ববি দেওয়ালের। এই ফোর্টে আপনি অনেক শুটিং দেখতে পারবেন, অনেক সিনেমা শুটিং এখানে হয়। এই জায়গায় কারিনা কাপুর এবং ববি দেওয়ালের একটা শুটিং হয়েছিল আজনবী সিনেমার। এবং এখান থেকে আপনি চারি সাইডটাই সুন্দরভাবে দেখতে পারবেন। উপরে উঠে গিয়েছি আরো। আম্বার ফোর্টটি ঘুরে দেখতে আমাদের 2 থেকে 3 ঘন্টা সময় লেগেছিল। আমরা ঘুরতে ঘুরতে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তারপরে মানসিক শান্তি এটাই ছিল যে আমরা মোটামুটি সব দেখেছি। যে রুমগুলো দেখতে পাচ্ছেন, এই রুমগুলোতে রানীরা বসবাস করত। রাজা মানসিংয়ের 12 জন স্ত্রী ছিল। এই জায়গাটা হচ্ছে প্রাসাদের মিডিল পয়েন্ট, যেখানে এই ঘরে বসে রানীরা গল্প করত তাদের অবসর সময়ে। এই প্রাসাদের একটি গুরুত্বপূর্ণ তথ্য আছে, যা হচ্ছে এই প্রাসাদের একটি সুড়ঙ্গ পথ আছে, যা 2 কিলোমিটার লম্বা। যখন শত্রুপক্ষ এই প্রাসাদে আক্রমণ করবে, তারা যাতে এই সুড়ঙ্গ পথ দিয়ে অন্য জায়গায় চলে যেতে পারে, নিজেদেরকে বাঁচানোর জন্য, নিজেদের আত্মরক্ষার জন্য। এখন আমরা যাচ্ছি রানীর মহলের দিকে, যা আপনাদেরকে দেখাবো। রাজা মানসিংয়ের এটাই হচ্ছে অন্দরমহল, যেখানে রানীরা বসবাস করতেন। এই জায়গাতে বসেই 12 রানী গল্প করতেন যখন তারা অবসর সময় পেতেন। হিন্দিতে এই ঘরটির নাম দেয়া হয়েছে জানানি জুটি। যেহেতু এখানে রানীরা বসবাস করতেন, তাই অনেক রেস্ট্রিকশন ছিল। যে হুকগুলো বালাগুলো দেখতে পাচ্ছেন ওপরে, এগুলো হচ্ছে সব পর্দার স্ট্যান্ড। এর ভিতরে পর্দা দেয়া থাকতো এবং বাহিরের কোনো মানুষ আসলে রানীরা তখন পর্দা টেনে দিয়ে ভিতরে বসবাস করতেন, যাতে বাহিরের মানুষরা কেউ তাদেরকে না দেখতে পারে। আম্বার ফোর্ট সম্পর্কে আমি যতটুকু জানতে পেরেছি আপনাদের সাথে আমি আজকে শেয়ার করে নিলাম।
এবং যা জানবো পরবর্তীতে আরও জানানোর চেষ্টা করব। প্রায় আমাদের আম্বার ফোর্ট দেখা শেষ, আমরা এখন বেরিয়ে যাব। আমরা বের হওয়ার পথেই বিভিন্ন ধরনের মার্কেট দেখতে পাচ্ছি। যদি কারোর কোনো কিছু কেনার ইচ্ছা থাকে তাহলে আপনারা এখানে কোনো রাজস্থানি জিনিস, রাজস্থানি কাঁথা, শাড়ি এবং থ্রি পিস কিনতে পারেন। এখানে অনেক ধরনের শপিং মলও আছে। বের হওয়ার শেষ প্রান্তে দেখি রাজস্থানি পুতুলের নাচ হচ্ছে, তো আমরা কিছুক্ষণ এটা মিস না করে একটু দাঁড়িয়ে গেলাম দেখার জন্য। চারপাশে পাহাড়ে ঘেরা ইতিহাসের সাক্ষী আম্বার ফোর্ট আমাদের দেখা শেষ। যতটুকু এটা হচ্ছে প্রাচীর, এখানে চারিদিকে প্রহরীরা দাঁড়িয়ে থাকতো রাজার প্রাসাদকে পাহারা দেওয়ার জন্য। এই প্রাসাদে আম্বার ফোর্ট দেখা শেষ করে আমরা জলমহল দেখার জন্য চলে এসেছি। জলমহল হচ্ছে পানির মাঝখানে এবং এই লেকটার নাম হচ্ছে মানসাগর, এবং এটা হচ্ছে 5 স্টোরির বিল্ডিং, 5 তলা বিশিষ্ট একটা বিল্ডিং, যেখানে আপনি কাছে যেয়ে দেখতে পারবেন না, দূর থেকেই দেখতে হবে। কারণ রয়্যাল ফ্যামিলিরা এখানে পিকনিকের জন্য এই মহলটি স্থাপন করেছিলেন এবং 1799 খ্রিস্টাব্দে এই মহলটি স্থাপিত হয়েছিল এবং সাওয়াই প্রতাপ সিং এই মহলটি স্থাপন করেছিলেন। প্রতি বছরই হাজার হাজার ট্যুরিস্টরা এই জলমহল দেখার জন্য আসে, কিন্তু দুঃখের বিষয় সবাইকে দূর থেকেই দেখতে হয়, কেউ কাছে যেয়ে জলমহল দেখতে পারেন না। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।